জঙ্গলে ঘেরা এক পাহাড়ি জনপদ, যেখানে যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করত তিনটি সম্প্রদায়। শান্তির ছায়ায় ঢাকা ছিল চারিদিক, কিন্তু সেই শান্তির নিচে জমেছিল পুরনো রক্তের ইতিহাস। প্রতিটা গ্রামে বিয়ের পর দিন রহস্যজনকভাবে নতুন বরের মৃত লাশ পাওয়া যেত। পুলিশ লেগে যায় তদন্তে, কিন্তু একের পর এক খুন যেন থামছেই না। যেখানে বিয়ে মানেই আনন্দ, সেখানে এই গ্রামে বিয়ে মানেই যেন এক আতঙ্ক। কে করছে এত খুন? এই তিন সম্প্রদায়ের মধ্যে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে, যার রেশ ধরে প্রতিশোধের নেশায় মৃত্যুর খেলা শুরু হয়ে গিয়েছে? আপনি যা ভাববেন তার থেকেও ভয়ঙ্কর কিছু এই মুভিতে পাবেন। তো শুরু করছে ভয়, ভালোবাসা, প্রতিশোধ আর থ্রিলারে ভরপুর পারম শিবম ফাতেমার কাহিনী। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। দিন্ডিগোল জেলা সিবনমালাই নামের একটি গ্রাম। এই গ্রামের এক অংশ সুব্রামানিয়াম, অপর অংশ সুলতান পিট্রাই, আর আরেকটি অংশ ইয়োকোপুরাম। সুব্রামানিয়ামপুরম এবং ইয়োকোপুরম, এই দুই গ্রামের মধ্যে ঘন ঘন মারামারি হতেই থাকে। আর কোনো কারণ ছাড়াই সুলতান পেট্রাই এই ঝামেলায় জড়িয়ে পড়ে। এখন এর কারণ জানতে হলে আমাদের ঘটনার গভীরে যেতে হবে। রাতের বেলা চার্চের মধ্যে রিসেপশনের অনুষ্ঠান চলছে, যেখানে আমন্ত্রিত সকলেই আনন্দ অনুষ্ঠান উপভোগ করছে। একটি মেয়ে গান এবং কোমর দোলানোর মাধ্যমে সবাইকে পুরো অনুষ্ঠানে মাতিয়ে তুলেছে। দূর থেকে একটি ছেলে সেই মেয়েটির চোখে চোখ ফেলতেই আমরা কোনো রহস্যের ইশারা পাই। এদিকে অনুষ্ঠানের মধ্যে পুলিশ অফিসাররা চারিদিকে নজরদারি রাখছে। শুধু পুলিশের নজর হলে চলবে? জামাইকেও তো এদিক ওদিক নজর রাখতে হবে। না না, জামাইয়ের নজর কিন্তু ভালো না। দে মাথায় বসিয়ে এক ঘা, একেবারে ঠিক হয়েছে। বাড়িতে বিরিয়ানি রেখে বাইরের বাসে পান্থা ভাতে নজর, উচিত শিক্ষা হয়েছে। যাক, অনুষ্ঠান শেষ হয়ে যায় গভীর রাতে। ওই যে গান করছিল মেয়েটা, তার নাম জেনি। নতুন জামাই জেনির পিছু করতে করতে বলে, কি জেনি, তুমি আমাকে কিছু বলতে চাও? আমাকে ডাকলে কেন বলো? জেনি বলে, রিসেপশনের অনুষ্ঠানের মধ্যে নতুন বউকে পাশে রেখে আমার সাথে ফ্লার্ট করছিলে কেন? তুমি কি আমাকে পছন্দ করো? চুপচাপ আমার পিছু পিছু আসো। জেনির পিছু করতে করতে এক পর্যায়ে ঘন গভীর জঙ্গলে চলে আসে। সামনেই স্নান কুণ্ড। আহা কি মজা, নিশিরাতে আজ খেলা জমে উঠবে। এ মায়ে কি, খেলার জন্য কি আরো লোক লাগবে নাকি? জঙ্গলের মধ্য থেকে এক দম্পতি বেরিয়ে আসে। নতুন জামাই ভয়ে পেছনে ঘুরলেই তার পেছনে আরো একটি ছেলেকে দেখতে পায়। সাদা শার্ট পরা ছেলেটি এসে নতুন জামাইকে মারতে মারতে বলে, এখানে বিয়ের কথা চিন্তা করা কারোরই উচিত নয়। যারে বিয়ে হয় তাকেই আমরা মেরে ফেলি। আর তোর তো রিসেপশন হয়ে গিয়েছে, খারাপ ভাগ্যের হাত থেকে কি করে বাঁচবি তুই? এই বলে নতুন জামাইকে পানিতে চুবিয়ে শেষ করে দেয়া হয়। রাত থেকে ভোর হয়। মৃত্যুর খবর পুলিশের কাছে পৌঁছে যায়। পুলিশ তার ফোর্স নিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে আসে। সেই দম্পতির পাশ কেটেই পুলিশের গাড়ি চলে যায়। মেয়েটি বলে, ওরা কাকে খুঁজছে? ছেলেটি বলে, অবশ্যই আমাদেরকে, তবে সারা জীবনেও খুঁজে পাবে না। এই কথার রহস্য দেখা যাক আমরা সামনে বের করতে পারি কিনা। পুলিশ ফোর্স ডেড বডির স্থানে চলে আসে। অফিসার ভিকটিমের নাম জিজ্ঞেস করে। ছেলেটির নাম সুসাইন। গতকাল তার বিয়ের রিসেপশন ছিল ইয়োকোপুরমের অধিবাসী সে। ঘটনা ঘটল কি করে? পাশ থেকে এক সাধু বলে ওঠে, আমি বলতে পারবো। কিন্তু সাধু বাবাকে খুব একটা পাত্তা না দিয়ে তাকে সেই স্থান থেকে চলে যেতে বলা হয়। পুলিশ ফোর্স বডি নিয়ে থানার দিকে রওনা করে। পরবর্তীতে দুই গ্রামের মধ্যে আবারও ক্যাচাল বেঁধে যায়। শুরু হয়ে যায় মারামারি। এই গ্রামের মারামারি সামলাতে সামলাতে পুলিশের বেহাল অবস্থা। পুলিশ অফিসাররা এসে উত্তম মধ্যম দিয়ে কয়েকজন চ্যাংড়াপোলাকে অ্যারেস্ট করে এলাকা আপাতত শান্ত করে। গভীর রাতে সেই দম্পতি মাঝ জঙ্গলেই প্রেম লীলা শুরু করে দেয়। আহা সে কি প্রেম! একটা খুন করে বসে আছে, তবে কোনো টেনশন নেই। তারা তো মনের আনন্দে মধুচন্দ্রিমা করে বেড়াচ্ছে। এ সময় একটু সামনে পুলিশ ফোর্স চলে আসে, যাদের দেখে তারা দুজনেই সেই স্থান থেকে সরে যায়। পুলিশ স্টেশনে অফিসার কনস্টেবলকে বলে, কি অবস্থা? কনস্টেবল কোন গ্রাম থেকে কতজন অ্যারেস্ট করেছে সেই লিস্ট বলতে শুরু করে। আরে দূর, গ্রাম নিয়ে তো টেনশন নেই আমার টেনশন সেই সুসাইয়ের লাশ নিয়ে। পরদিন সকালে সুসাইয়ের হবু স্ত্রী জেন্সিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। জেন্সিকে জিজ্ঞেস করা হয় কালকে কোনো ধরনের কোনো সন্দেহজনক কিছু মনে হয়েছিল কিনা তার। জেন্সি বলে, না সবকিছুই নর্মাল ছিল, কিন্তু জেনিফারের পারফরম্যান্সের সময় সুসাইয়ের আগ্রহ বেশি দেখানোর কারণে আমি তাকে ইশারায় সতর্ক করেছিলাম। এর বাইরে আর কিছুই না। পরক্ষণেই জেনিফারকে ডেকে আনা হয়। অফিসার জিজ্ঞেস করে, সুসাই কি একজন খারাপ ব্যক্তি ছিল? জেনিফার বলে, সৃষ্টিকর্তার ইচ্ছেই সে চলে গিয়েছে, কিন্তু সে ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি তা আমি কি করে বলবো? আপনি এই ব্যাপারে চার্জের ফাদারকে জিজ্ঞেস করতে পারেন। জেনিফারকে যেতে বলা হয়। কনস্টেবল বলে, স্যার ইয়োকোপুরাম এবং সুব্রামানিয়ামপুরামের লোকেরা ভাই বোনের মতো ছিল।
কিন্তু হঠাৎ করে তারা লড়াই শুরু করে, আর আমরা জানি না এটা তারা কেন শুরু করেছে। সুব্রমণিয়ামপুরমের কোনো নেতা নেই, তাদের বেশিরভাগই ধর্মান্তরিত হয়ে ইয়োকোপুরমে চলে আসেন। সুব্রমণিয়ামপুরমে কাটরা এসাকি নামে এক লোক আছে, ওই লোকের কথাই সকল গ্রামবাসী শোনেন। ইয়োকোপুরমে ফাদার ওয়াসওয়াল্ডের কথাই চূড়ান্ত। ফ্লেক্সিও সেখানে একজন ক্ষমতাশালী ব্যক্তি, এই দুজন ছাড়া আর কারোরই তেমন কোনো ক্ষমতা নেই। কিন্তু ইয়োকোপুরমের লোকেরা কেবল বাবার কথা শোনে। অফিসার বলে, তাহলে তদন্ত শুরু হোক বাবার মাধ্যম থেকেই। পরক্ষণেই অফিসার কনস্টেবলকে নিয়ে চার্চের ফাদারের সাথে সাক্ষাৎকার করে, আর সুব্রমণিপুরম গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করলে চার্চের ফাদার বলে, স্যার, আসলে সুব্রমণিপুরমের গ্রামের লোকেরাই সুশিকে হত্যা করেছে। আপনি দেখলেন না, ওদের এরিয়ায় আমাদের সুশিয়ের লাশ পাওয়া গিয়েছে। অফিসার বলে, কেন, খুন করে লাশ ওই গ্রামে ফেলে রেখে আসা যায় না? এই খুনের পেছনে আসল খুনিকে তো আমি খুঁজে বের করেই ছাড়বো। এই বলে পুলিশ অফিসার চলে যায়। পরদিন ফাদার স্কুল স্টুডেন্টদের পড়াতে গ্রামের বাইরে যেতে গেলে অফিসার জানায়, এই কেসের তদন্ত যতদিন চলবে ততদিন এই গ্রামের বাইরে কেউই যেতে পারবে না। একটা মন্দিরের সামনে একজন মাকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখা যায়। তার সামনে ছোট ছোট দুটো বাচ্চা খেলাধুলা করছে। রাতের বেলা কনস্টেবল একটি টুপি হাতে নিয়ে এসে অফিসারকে বলে, সুব্রমণিয়ামপুরমে হট্টগোলে আমরা এই প্রমাণ পেয়েছি। অফিসার দ্রুত সুলতান পেট্রি এলাকার প্রভাবশালী একজন ব্যক্তির সাথে দেখা করে। অফিসার বলে, মার্ডারের স্থানে আমরা এই টুপিটা পেয়েছি। আপনার কি মনে হয় এই টুপিটা কার হতে পারে? আপনার সম্প্রদায়ের কারো? লোকটি বলে, ইয়োকোপুরম খ্রিস্টান এলাকা এবং সুব্রমণিয়ামপুরম হিন্দু এলাকা। এই দুটো এলাকা থেকে আমাদের এলাকা অনেক আগেই আলাদা হয়ে গিয়েছে, তাদের সাথে আমাদের কোনো বিবাদ নেই। আর সেই স্থানে টুপি পাওয়া মানে যে এই কাজ আমাদের সম্প্রদায়ের কারো হতে পারে, এমনটা আপনার ভুল ধারণা। তখন সেলিম নামের একটি ছেলে মুসলিম সম্প্রদায়ের এই চাচা আর পুলিশ অফিসারের জন্য চা নিয়ে আসে। অফিসার বলে, আচ্ছা, যদি এই খুনের ব্যাপারে আপনি কোনো ধরনের কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমাদের জানাবেন। এই বলে অফিসার চলে যায়। ঘন জঙ্গলে সেই দম্পতিকে দেখা যায়। মেয়েটির নাম ফাতেমা, ছেলেটির নাম পরম শিবম। ফাতেমা বলে, পুলিশ অফিসার তো খোঁজ করতে করতে সেলিমের বাড়িতে পৌঁছে গিয়েছে, তারা যদি সত্যিটা জেনে ফেলে। শিবম বলে, তারা স্পটে একটা টুপি পেয়েছিল, যার জন্য জিজ্ঞাসাবাদ করতে সেলিমের বাড়িতে গিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অফিসার তো চলেই এসেছে, এত চিন্তা করার কিচ্ছু নেই। জেনিফার আছে না, ও ঠিক সবকিছু সামলে নেবে। পরদিন পুলিশ অফিসার চলতি পথে জেনিফারকে বাইক চালাতে দেখে তার পিছু করতে শুরু করে। এক পর্যায়ে ঘন জঙ্গলের মধ্যে চলে যায়। হুট করে পিছন থেকে সেই সাধু বাবা এসে বলে, মানুষ অনেক সময় সোনার হরিণ মনে করে তার পিছনে ছোটে, তবে সে জানে না এটা তার জন্য পাতা একটা ফাঁদ। তাই নিজের জীবন বাঁচাও আর এখান থেকে চলে যাও। অফিসার সামনে তাকালে দেখতে পায় আশেপাশে কেউ কোথাও নেই। পরবর্তীতে অফিসার কাটরা এসাকিকে খুনের ব্যাপারে জিজ্ঞেস করে, তবে সেও ঘুরিয়ে পিছিয়ে ওই সেই গ্রামীণ বিবাদের চেয়ে দেখে অন্য গ্রামের উপর দোষ চাপায়। অফিসারের মেজাজ খারাপ হয়ে যায়। এই গ্রামে হচ্ছে কি? একে তো কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না, আর দ্বিতীয়ত সকলেই এই কেসে গ্রামীণ বিবাদের বিষয়টা টেনে নিয়ে আসছে। যাই হোক, রাতের বেলা সেই জঙ্গলের মধ্যে মায়ের শাড়ির আঁচল নিয়ে একটা গান দূর থেকে ভেসে আসে। অফিসার টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে। ওই যে সেই বৃদ্ধ মহিলাটি আনমনে বসে আছে। শিবম আর ফাতেমা দূর থেকে মায়া ভরা চোখে সেই মহিলাকে দেখছে। যখনই দেখতে পায় পুলিশ অফিসার এদিকে আসছে, অমনি তারা দুজন বাড়ির সামনে থেকে কেটে পড়ে। জঙ্গলের সিভিল ড্রেস অফিসারকে পেছন থেকে দেখতে পেয়ে কনস্টেবল সন্দেহে তার দিকে বন্দুক তাক করে। অফিসার ঘুরে তাকালে কনস্টেবল তার এই কাজের জন্য ক্ষমা চায়। এসব কথাবার্তার মধ্যে সেই বৃদ্ধ মহিলাটিকে আর কোথাও দেখতে পাওয়া যায় না। পরদিন দুবাই থেকে রাজামশাই গ্রামের মধ্যে উপস্থিত হন, আর রাজামশাইকে স্বাগতম জানানোর জন্য হাজার হাজার পুলিশ অফিসাররা তো কর্মরত রয়েছে। দুবাই রাজা পুলিশের স্বাগতম নেওয়ার সময় জানতে পারে গ্রামে খুন হওয়ার কারণে পুলিশ বর্তমানে এলাকার চেকপোস্টেও কর্মরত রয়েছে। বাড়ি ফিরে মায়ের সাথে সাক্ষাৎকার করে সোজা হবু শ্বশুরমশাইয়ের বাড়িতে চলে যায়। বিলেত ফেরত দুবাই জামাই যে এসেছে, এখন তো দ্রুত রানী মশাইকে তার রাজমহলে নিয়ে যেতেই হবে। ইস, প্রেম দেখো না, যেন আর তর সইছে না। আরে আরে থামো, পেছনে যে শ্বশুরমশাই আছে তা কি জানো? কয়েকদিনের জন্য রোমান্স আটকে রাখো, এখন কোনো বিয়ের সাথে চলবে না, পুলিশের সোজা নিষেধ রয়েছে। আরে বিয়ে করব আমি। পুলিশ বাধা দেয়ারকে পারমিশন নিতে কাট্টা ইসাককে আর 2-4 গণ্যমান্য ব্যক্তি নিয়ে পুলিশের কাছে তারা চলে যায়। রাজামশাই তো বিয়ের কাজ সেরে গ্রাম থেকে আবারও দুবাইতে চলে যাবে। পুলিশ অফিসার বলে, এমনি তোমাদের এই 3 গ্রাম নিয়ে অনেক ভেজালে আছি, আর আবারও একটা বিয়ে, যদি সত্যি আবারও দুর্ঘটনা ঘটে কে সামলাবে সবকিছু? রাজা বলে, স্যার, আমার কাছে শুধু একটা বিবাহের রাত আছে কাজ করার জন্য। যদি আমি এটা ঠিকভাবে করি তাহলে 5 বছরের মধ্যে আমি আমার সন্তানের কাছে আবারও ফিরে আসতে পারবো, আর যদি না হয়
তাহলে আমাকে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে এবং আমার সময় নষ্ট হবে। স্যার, দয়া করে বিদেশে থাকা আমাদের দরিদ্র আত্মীয়দের কথা এবং আমার পরিস্থিতির কথা একবার ভাবুন। অফিসার বলে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন আমি কাকে দায়ী করব? কাটরা ইসাকি বলে, স্যার এসব আমরা সামলে নেব। ব্যাস, তাহলে আর কি, চলুন বিয়ের অনুষ্ঠান শুরু করা যাক। আর এদিকে মৃত্যুর খেলায় মেতে ওঠার জন্য ফাতেমা আর শিবমও প্রস্তুত হয়ে যায়। তারা রাজার মৃত্যু কিভাবে প্রদান করবে সে বিষয়ে আলোচনা করেন। শশী-এর মতো রাজাকেও ঠিক একইভাবে মৃত্যু দেয়া হবে। বিকেল হয়ে যায়, বিয়ের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে যায়। রাজামশাই তো বহুত খুশি, এলাকার সবাইও খুব খুশি। বিয়ে এইদিকে তো রোমান্স ওইদিকে। আর এই রোমান্স বাদ দেন, পুলিশদের টেনশনে খবর হয়ে যাচ্ছে। জেনিফার আর সেলিম রহস্যের নজরে বরকনের দিকে তাকাচ্ছে। কাটরাও চারিদিকে নজর রাখছে। নাচ গানের এক ফাঁকে রাজামশাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিপা গলিতে তার টুনটুনের পাখির সাথে একটু রোমান্স করতে চেষ্টা করেন। হঠাৎ করে মেয়েটি বলে, কেউ উকি দিয়ে দেখছে। রাজামশাই রেগে যায়, বাইরে বেরিয়ে বলে, এই কে রে? কে উকি দিয়ে দেখছে? সাহস থাকলে ওখানেই দাঁড়া। দেখা যায় সেলিম আর জেনিফার দুজনে জঙ্গলের মধ্যে হেঁটে চলে যাচ্ছে, আর রাজা তাদের পিছু করতে করতে জঙ্গলে প্রবেশ করে। কই, আশেপাশে তো কেউ নেই। রাজা দৌড়াতে থাকে। এক পর্যায়ে পেছন থেকে সেই দম্পতির শরীরে হাত দেয়। তারা যেই না রাজার দিকে ঘুরে তাকায়, অমনি ভয়ে রাজা আঁতকে ওঠে। কান্না করে তাদের পা জড়িয়ে ধরে বলে, ওটা ভুল করে হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। তবে সে যে ভুল করেছে তার কোনো ক্ষমা নেই। স্বামী স্ত্রী দুজনে মিলে চোখের পলকে রাজার জীবন শেষ করে দেয়। অসম্ভব কষ্টের মধ্য দিয়ে রাজা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দূর থেকে সাধু বাবা এই সব কিছুই দেখে ফেলে। পরদিন সকালে পুরো গ্রামের মাঝে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। এবার লাশ পাওয়া যায় গির্জার মধ্যে। পুলিশের সন্দেহ ফ্লেক্সের উপর গিয়ে পড়ে। সবকিছুই শুধুমাত্র প্রমাণের অপেক্ষা। অফিসার বডিকে পোস্টমর্টেম করতে পাঠায় আর পুরো এরিয়া খালি করতে বলে। নতুন আরেকটি মৃত্যুর খবর শুনে আবারও গ্রামে গ্রামে বিবাদ সৃষ্টি হয়। পুলিশ সকলকে শান্ত হতে বলেন। কাটরা ইসাকিকে ডেকে বলে, ইয়োকোপুরামে একটি খুনের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করার আগেই আরও একটি ঘটনা ঘটল। আমাকে 2 দিন সময় দাও, আমি খুঁজে বের করব এটা কে করেছে। কাটরা ইসাকি বলে, তা সম্ভব নয়। বেচারা রাজা এসেছিল শুধুমাত্র বিয়ে করতে, আর ওরা তাকেই শেষ করে দিল। অফিসার বলে, আরে ইয়োকোপুরামের লোকেরাও ঠিক একই কথা বলছে। তোমরা সুসাইকে মেরে ফেলেছ, যে কেবল বিয়ে করতে চেয়েছিল। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি দায়িত্ব নেবে, তাই না? তারপরেও তো সামলাতে পারলে না। আমার কথা শোনো, গ্রামের সকলকে শান্ত হতে বলো। আমি যত দ্রুত সম্ভব অপরাধীকে খুঁজে বের করতে চেষ্টা করব। কাটরা গ্রামের লোকদের শান্ত করে দেয়। এদিকে গ্রামীণ জীবনের কোলাহল, 2 গ্রামে 2টি খুন, এই নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উপরি বিভাগ থেকে পুলিশ অফিসারকে 1 সপ্তাহের মধ্যে কেস সলভ করার প্রেশার দেয়া হয়। পরদিন সকালে অফিসার কনস্টেবলকে বলে, কিছুই বুঝে উঠতে পারছি না, এই কেসটি কিভাবে কি হ্যান্ডেল করব। 2 গ্রামের মধ্যে যৌথ, কেউ কোনো ধরনের কোনো সত্যি কথা বলছেই না। কে বলতে পারবে 2 গ্রামের মধ্যে এই সত্যি ঘটনা কি? আচ্ছা, মাতাল একজন আছে না, যে 2 গ্রামেই ঘোরাফেরা করে? হ্যাঁ স্যার, ওর নাম তো নন্দু। কিন্তু ও তো মাতাল স্যার, যাও তাকে নিয়ে আসো। একজন মাতাল ব্যক্তি শিশুর মতো, সেই আমাদেরকে সত্যিটা বলতে পারবে। এদিকে দেখা যায় সেই দম্পতির রোমান্স চলছে। ভুলক্রমে নন্দু তার বাড়িতে ঢুকে পড়ে। তাদের দেখেই ভয় আটকে ওঠে আর ক্ষমা চেয়ে এখান থেকে যেতে চার অনুমতি চায়। শিবম তাকে চলে যেতে বলে, কিন্তু তাদের যে দেখেছে এই ব্যাপারটা যেন কারো কাছে কোনোভাবেই স্বীকার না করে, সেই ব্যাপারে হুমকি দিয়ে দেয়। কনস্টেবল ধরে বেঁধে নন্দুকে অফিসারের সামনে নিয়ে আসে। অফিসার গ্রামের হত্যার ব্যাপারে জিজ্ঞেস করলে মাতাল নন্দু বলে, স্যার আমার কথা কেউ শোনে না। আমি যদি কোনো কথা বলি আপনি শুনবেন। আমি সকালবেলা উঠে ব্রাশ করলাম, এরপর লাল পানি খাওয়া শুরু করলাম। দূর, এই পেঁচাল শোনার জন্য তোকে এখানে আনা হয়েছে? ঠিক করে বল। ওকে স্যার। আসলে এই গ্রামের সকল হত্যাকাণ্ডের পেছনে 2জন ব্যক্তির হাত রয়েছে। একজন পুরুষ আর একজন মহিলা। এই দুজনে মিলেই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাতাল ভাই মাতলামি ঠেলায় এসব কথা বলার কারণে পুলিশ অফিসার খুব একটা পাত্তা দেয় না কথাগুলো। অফিসার থানায় গেলে কনস্টেবল বলে, স্যার সুলতান পেটাই ভাই আপনার সাথে দেখা করতে এসেছে। ভাইয়ের নাম ইব্রাহিম। ইব্রাহিম বলে, স্যার আমার ছেলে রাত হলেই বাড়ি থাকে না, সে যেন অদৃশ্য হয়ে যায়। কোথায় যায় কি করে এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। অফিসার বলে, সেদিন যখন আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম তখনই বুঝেছিলাম তোমার ছেলে সেলিমের মধ্যে কিছু গন্ডগোল রয়েছে। ইব্রাহিম বলে, আমি ভেবেছিলাম সে সুব্রামণিয়ামপুরমে যাচ্ছে, কারণ সেই জায়গার সাথে আমাদের পুরনো সম্পর্ক। কিন্তু যত যাই হোক স্যার, আমার ছেলে কিন্তু খুনি নয়। অফিসার বলে, কে আসল খুনি তা আমরা খুব দ্রুত বের করেই ছাড়ব। পরবর্তীতে অফিসার তার সকল সদস্যদের নিয়ে একটা মিটিং ডাকে। অফিসার বলে,
খনির আবির্ভাব হয় শুধুমাত্র শহরে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হলে। তাই আমাদের এখন খনিকে ধরতে হলে বিয়ে করাতে হবে। 2 শহরে 2টি বিয়ের অনুষ্ঠান করতে হবে। কিন্তু বিয়ে করবে কে? কনস্টেবল বলে, স্যার অলরেডি আমার 2টো বউ আছে। আমি কিন্তু তাদের সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। পাশ থেকে সেই তান্ত্রিক মশাই বলতে শুরু করে, স্থানীয়রা একে অপরকে বিয়ে করলেই খুনি ধরা পড়বে। তাই অফিসার রাজার স্ত্রীকে এলাকার শান্তি এবং খুনিকে ধরার জন্য আবারও বিয়ে করতে বলে। প্রথমে মেয়েটি মানতে না চাইলেও এক পর্যায়ে অফিসার তাকে বোঝানোর পর সে বুঝে যায়। এরপর বিয়ের ব্যাপারে কাটরার পরিবারের সাথেও কথা বলে। তাদের কোনো আপত্তি ছিল না, তবে কথা একটাই, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসার রাজি হয়ে যায়। সাথে তার মনের মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায়। সোসাইয়ের মরদেহ সুব্রামানিয়ামপুরমে মন্দিরে রাখা হয়েছিল। দুবাই রাজার মরদেহ ইয়োকোপুরমে গির্জায় রাখা হয়েছে। যদি আমরা ফ্লেক্সিকে বলি যে সে এইসবের পেছনেই রয়েছে, তাহলে কি সে বিয়ে করতে রাজি হবে? কিন্তু ফ্লেক্সি বিয়েতে রাজি হয়ে যায়। অর্থাৎ একসাথে সেই স্বামীহারা 2টি গ্রামের মেয়ের বিয়ে হবে। সুব্রামানিয়াপুরমের কাটরা এসাক্কি ইয়োকোপুরমের এক মেয়েকে বিয়ে করবে। চার্চে তাদের দুজনের বিয়ে সম্পূর্ণ হয়। গ্রামবাসীরা খুনিকে ধরার জন্য গ্রামীণ বিবাদ ভুলে এই কাজে পুলিশকে সহযোগিতা করছে। পরবর্তীতে গ্রামের সকলে মিলে আবার ফ্লেক্সি বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করে। ফাতেমা রান্না করছে, শিবম বাজার নিয়ে এসেছে। ফাতেমা বলে, কাটরা এসাকি এবং ফ্লেক্সির বিয়ে, যার জন্য আমরা এতকাল অপেক্ষা করেছিলাম। কিন্তু পুলিশ অফিসার কি এত সহজে আমাদের কাজ হতে দেবে? শিবম বলে, শুধু দেখতে থাকো কিভাবে আবারও মৃত্যুর খেলায় মেতে উঠি। পুরো গ্রামবাসী আমাদের আজকের ঘটনার সাক্ষী হয়ে দাঁড়াবে। রাত হয়ে যায়, সকলেই অনুষ্ঠানে উপস্থিত হয়। 2 বিয়ের বরকনে একই মঞ্চে উপস্থিত রয়েছে। গ্রামবাসীরা আনন্দে মেতে উঠেছে। পুলিশ ফোর্স পাহারা দিচ্ছে। সাধু বাবা 2 দম্পতিকে আশীর্বাদ জানায়। পুলিশ অফিসার তাদের 2 দম্পতিকে উপহার দেয়। হঠাৎ করেই তার নজর জেনিফার আর সেলিমের দিকে পড়ে। অফিসার তাদের ফলো করতে শুরু করে। হুট করেই কারেন্ট চলে যায়। কারেন্ট আসলেই দেখা যায় 2 কোণের পাশে আর বর নেই। চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। গ্রামবাসীরা 2 বরকে খোঁজাখুঁজি করতে শুরু করে। এদিকে অফিসার জেনিফারকে আটকে রেখে সেলিমকে সব সত্যি কথা বলতে বলে। তবে তখন কনস্টেবল এসে জানায়, কোথাও বরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার, যত দ্রুত সম্ভব আমাদের বরদের খুঁজে বের করতে হবে। আমার তো এখন ভয় হচ্ছে সেই 2 ব্যক্তির আবার মৃত্যু না হয়ে যায়। ঠিক এই মুহূর্তে পুলিশের গাড়ি আপনা আপনি চলতে শুরু করে। অফিসার সেলিমকে বলে, তোরা আর কজন আছিস? তোদের মাস্টারমাইন্ড কে আমাকে বল, আর আমাদের গাড়ি কে চালু করেছে? কনস্টেবল, দ্রুত গাড়ির পিছু করো। হঠাৎ করে গাড়ি থেমে যায়। অফিসার বলে, ভেতরে যে আছো সামনে চলে আসো, তা না হলে আমি সেলিম এবং জেনিফারকে মেরে ফেলবো। গাড়ির দরজা খুলতেই 2 বর ঠাস করে পুলিশের শরীরের উপর পড়ে যায়। চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। আর এই সুযোগে সেলিম এবং জেনিফার গাড়ির মধ্যে উঠে পড়ে। গাড়ি চলতে শুরু করে। পুলিশের গাড়িও সেই গাড়ির পিছু করতে শুরু করে। জঙ্গলের রাস্তা পেরিয়ে অনেকটা দূর যাওয়ার পর গাড়ি স্টপ হয়ে যায়। পুলিশরা গাড়ি থেকে নেমে দরজা খুলে দেখে ভেতরে কিন্তু কেউ নেই। চারিপাশে তারা খুঁজতে শুরু করে। সেলিম আর জেনিফার দৌড়ে সেই ছোট ভাঙা বাড়ির মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অফিসাররা ততক্ষণে সেখানে চলে এসেছে। কনস্টেবল দরজা ভাঙার চেষ্টা করে, তবে সে নিজেই ছিটকে বাইরে পড়ে যায়। অবশেষে কোনো উপায় না পেয়ে পুলিশ অফিসাররা ফায়ার করতে শুরু করে। ঠিক এই মুহূর্তে সেই বৃদ্ধ মহিলাটি এসে বলে, থামুন আপনারা, কি করছেন এসব? অফিসার বলে, 2 জন খুনি এর মধ্যে ঢুকেছে, আমরা তাদের শুট করছি। মহিলাটি এরপর যা বলে তা শুনে আপনার মাথা ঘুরে যাবে। তিনি বলে, মৃত মানুষকে আর কি মারবেন? ওরা তো মানুষ নয়, ওরা 2টি আত্মা। চলুন তাহলে অতীতের কাহিনী জেনে আসা যাক। মহিলাটি বলে, শিবনমালাইয়ের বাসিন্দাদের মধ্যে মাত্র কয়েকজন স্থানীয় ছিলেন, যাদের বেশিরভাগই অন্যত্র থেকে স্থানান্তর হয়েছিলেন। সেই সময় শিবনপত্তনপুরমে ব্রিটিশরা একটি গির্জা তৈরি করেছিল। দক্ষিণের কিছু লোক এটি দখল করে নিয়েছিল এবং শহরের নাম শিবনপত্তনপুরম থেকে ইয়োকোপুরম পরিবর্তন হয়। সুদালাইয়েন্দি ধর্মান্তরিত হয়ে ইয়োকোপুরমে কাজ শুরু করার আগে আমার ছেলে আর আমার গ্রামের সব শিশুরা খুব সুখে বসবাস করত। তামিজ সেলভি সবসময় আমাদের বাড়িতে থাকতো, আনন্দের সাথে খেলা, আমাদের সাথে খাওয়া, কখনো কখনো ঘুমিয়ে পড়া ইত্যাদি ভাবেই তার সাথে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। সেই সময় প্রায় সুব্রামানিয়াপুরমের অনেক মানুষ চাকরি এবং বিয়ের জন্য ধর্মান্তরিত হতো। একদিন আমার ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করল এবং নিকটবর্তী শহর সুলতান পেটায় চলে যায়। যদিও আমি এখনো তার কারণ জানতে পারিনি। হঠাৎ একদিন ভাই আমাকে এসে জানায়, ইয়োকোপুরম চার্চের শিক্ষকতার পদে তার চাকরি হয়েছে। তাই নিজের এবং সন্তানদের ভালোর জন্য সে আবারও ধর্মান্তরিত হওয়ার চিন্তা করে আর তার বোনকে বলে, চলো ইয়োকোপুরম গির্জায় যাই এবং ধর্মান্তরিত হই। তবে বোন তার ভাইয়ের কথায় রাজি না।
অবশেষে ভাই একাই পরিবার সহ গ্রাম এবং ধর্ম স্থানান্তর করে। ফাতেমার নাম মূলত তামিজ সেলভি। ধর্মান্তরিত হওয়ার পর চার্চের ফাদার তার নাম ফাতেমা দেয়। যদিও ধর্ম পরিবর্তন হওয়ার বিষয়টা ফাতেমার পরিবার মন থেকে মেনে নিতে পারছিল না, কিন্তু ফাতেমার বাবা মনকে শক্ত করে সন্তানের ভবিষ্যতের ভালোর কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একদিন চার্চে ফাদার কথায় কথায় বলে, সুব্রামানিয়া পুরমে যে জায়গায় থাকে সেখানে অনেক পাপই রয়েছে, তাই ঈশ্বর তোমাদের পাপ মুক্ত করুক। এই কথা ফাতেমার গায়ে লেগে যায়। ফাতেমা বলে, তুমি মিথ্যে বলছো, ওই গ্রামের সকলেই খুব ভালো। এই বলে রাগ দেখিয়ে চলে যায়। দিন যেতে থাকে। ফাতেমাকে তার মা ধীরে ধীরে সুব্রামানিয়া পুরমের বাচ্চাদের সাথে খেলা থেকে বিরত রাখে। চার্চের ফাদার চাকরির প্রলোভন দেখিয়ে সুব্রামানিয়া পুরমের গ্রামের লোকেদের তার নিজ গ্রামে আসার আমন্ত্রণ দেয়। গ্রামের লোকেরা এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় তারা শত কষ্ট হোক গায়ে খেটে উপার্জন করবে, চাকরির জন্য তারা ধর্মান্তর হবে না। এই বিষয়টা চার্চের ফাদারের গায়ে লাগে। সে তার এলাকার লোকেদের ঘুরিয়ে পেঁচিয়ে কিছুটা মিথ্যে বলে গ্রামের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি করে দেয়। কিন্তু এর পরেও ফাতেমার মন তার নিজ গ্রামেই পড়ে থাকে। এই বিষয়টা কাটিয়ে উঠতে ফাতেমার বাবা মাকে ফাদার বলে, বাচ্চা মেয়ে তো, ওর এখানকার অবস্থান পরিবর্তন করতে হলে শহরের কোনো ভালো স্কুলে পড়াও, তাহলে ধীরে ধীরে এই গ্রামীণ পরিবেশের গভীরতা সে ভুলে যাবে। এরপর কিছুদিন গেলে আমাদের সংস্কৃতির সাথে মিলে যাবে। ফাতেমাকে দূরে পাঠিয়ে দেওয়ার খবর শিবমের কাছে পৌঁছে যায়। শিবম দ্রুত ফাতেমার সাথে দেখা করতে চায়, তবে ততক্ষণে ফাতেমার বাবা মা তাকে নিয়ে বেরিয়ে পড়েছে। ছেলেবেলার বন্ধুত্ব এখানেই শেষ হয়ে যায়। অনেক বছর পরে গির্জার এক সরকারি স্কুলে শিবমের চাকরি হয়। শিবম একজন তামিল শিক্ষক এবং পেরিয়াপুরম পড়া ছিল। এই বিষয়টা চার্চের ফাদারের ভালো লাগে না। পেরিয়াপুরম হয়তো শিবমের সংস্কৃতির মধ্যে পড়ে, এখন শিক্ষক তার পড়ানোর কাজ তো চালিয়ে যাবে। এই বিষয় নিয়ে চার্চের ফাদারের সাথে দু চার কথা একটু কাটাকাটি হয়। যাক, বেশ কিছুদিন পর ফাতেমা সেই একই স্কুলে শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়। ফাতেমা শুধুমাত্র শিবমের কাছাকাছি থাকার জন্যই সে এই স্কুলে কর্মরত হওয়ার আগ্রহ দেখায়। তবে এত বছর পরেও ফাতেমাকে দেখে শিবমের যেন কোনো রিয়াকশন নেই। এই বিষয়টা ফাতেমা নোটিশ করে আর তার খুব খারাপ লাগে। কিন্তু না, শিবমের মনে এখনো ফাতেমার জন্য জায়গা রয়েছে, শুধুমাত্র সে প্রকাশ করে না। পরদিন সকালে ফাদার তার দলবল সহ শিবমের গ্রামে গিয়ে ধর্মান্তরের জন্য লিফলেট বিতরণ করতে শুরু করে। এ ব্যাপারে শিবম পরিষ্কার করে বলে দেয়, আমাদের এই গ্রামের মানুষ কখনোই ধর্মান্তর হবে না। এই কাজে কখনো আমাদের গ্রামে পা রাখবেন না। আপনি আসলে ভ্রাতৃত্বের সূত্রে আসতেই পারেন, কিন্তু ধর্মান্তরের কোনো কাজে এখানে আসবেন না দয়া করে। ফাতেমার বাড়িতে তার বাবার ঘাড়ে হুট করেই বলা যায় দেবতারা ভর করে, মানে তার আগের ধর্মে ফিরে যাওয়ার একটা প্রবণতা জাগে মাঝে সাঝে। তার মাঝে এরকম হয় আর কি। এই বিষয়ে ফাদার সামাল দিতে আসলে ফাতেমার বাবা অচেতন অবস্থায় তাকে পাত্তাই দেয় না। বাইরে গিয়ে ফাতেমার ভাই ফ্লেক্সিকে ফাদার বলে, তোমার বাবা এসব কি নাটক শুরু করেছে? এত বছর হয়ে গেল তারপরও এখনো ট্রু খ্রিস্টান হতে পারলো না সে। ঠিক এই কারণেই এখন পর্যন্ত তার মেয়েকে কেউ বিয়ের প্রস্তাবও দেয়নি। ফ্লেক্সি বলে, বিষয়টা আমি সামলে নেব ফাদার, আপনি টেনশন করবেন না। পরদিন স্কুলের সুযোগ বুঝে ফাতেমা শিবমকে আড়ালে নিয়ে গিয়ে বলে, এই জন্যই কি আমি এই স্কুলের শিক্ষক হয়ে এসেছি? তুমি কি আমাকে ভুলে গিয়েছো? আমাদের ছোটবেলার কথা ভুলে গিয়েছো? এই বলেই একটা পাপ্পি দিয়ে ফাতেমা চলে যায়। ব্যাস, প্রেমময় জীবন শুরু হতে আর কি লাগে। একদিকে ফাতেমা শিবম, তো অন্যদিকে জেনিফার আর সেলিমের প্রেম চলতে থাকে। আর তাদের এই প্রেম নিয়ে ওই যে বিলেত ফেরত রাজামশাই কিছু নোংরা কথা বলাতেই শিবম তাকে একদিন একটা চড় দিয়ে বসে, সতর্ক করে দেয় যেন এই ধরনের কথা দ্বিতীয়বার আর না বলে। একদিন কথায় কথায় জেনিফার ফাতেমাকে জিজ্ঞেস করে, তোদের তো গাড়ি রয়েছে, তাহলে কেন স্কুলের জিপে আসা যাওয়া করিস? তোর ভাইকে বললেই তো হয়। ফাতেমা বলে, আমার ভাই একটা মনস্টার, আমাকে বাড়ি থেকে এত দূর হোস্টেলে রাখা হলো একটা বারের জন্য দেখা কিংবা খোঁজ নেয়নি আমার। ও নানা ধরনের চোরা কারবারির সাথে সংযুক্ত রয়েছে, চার্জে টাকাও চুরি করে। ওর কাজগুলো আমার পছন্দ নয়। আমি এখন নিজে ইনকাম করি আর নিজের খেয়ালও রাখি। একদিন ফাতেমা আর শিবমের ভালোবাসা ফাদারের নজরে পড়ে যায়, আর এই বিষয়টা ফাতেমার ভাইকে সে জানিয়ে দেয়। এই কথাটা জানতে পেরে ফ্লেক্সির মাথা গরম হয়ে যায়। বাড়ির ভেতরে গিয়ে তার বাবাকে আবারও উদ্ভট সব আচরণ করতে দেখে সজোরে দেয়ালের সাথে আঘাত করে। এরপর সে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ফাতেমা চলে আসে। বাবা কান্না করতে করতে বলে, একটা চাকরির জন্য, তোদের জীবনের সুখের জন্য আমি আমার নিজ ধর্মকে পরিত্যাগ করেছি, কিন্তু তুই ভেতরে ভেতরে সব সময় আমাদের আসল ধর্মকে বিশ্বাস করেছিলি। মারে, তুই তোর ভাইকে কখনো বিশ্বাস করবি না, ও একটা খুনি। তুই বরং শিবাকে বিয়ে করে সুখী জীবনযাপন করিস। আমার মৃত্যুর পর আমার লাশটা গ্রামেই আমার বাবার কবরের পাশে দাফন করে দিস। এসব কথা বলতে বলতেই মুরব্বী তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফাতেমা তার বাবার শেষ ইচ্ছের কথা তার ভাই এবং পরিবারকে জানায়, তবে সেই ইচ্ছার কোনো গুরুত্ব কেউ দেয় না। এ কথা জানাজানি হলে শিবম তার গ্রামের লোকেদের নিয়ে ফাতেমার বাড়িতে ভিড় জমায় আর ফাতেমার বাবার শেষ ইচ্ছা পূরণের দাবি করে। তবে এই কাজ তো চার্চের ফাদার আর ফ্লেক্সি হতে দেবে না। কিন্তু ফাতেমা তাদের সকলের বিরুদ্ধে গিয়ে বাবার শেষ ইচ্ছে রক্ষার্থে গ্রামে ফিরে গিয়ে
বাবাকে দাফন করে দেয়। ফ্লেক্সি তার মাথায় শয়তানি বুদ্ধি খাটায়। সে তার ফুপের কাছে গিয়ে তার ছেলে কাটরার সাথে ফাতেমার বিয়ের কথা বলে। এ কথা শুনে শিবমের ঘনিষ্ঠ বন্ধু কাটরার রেগে যায়। সকলেই তাকে বোঝাতে শুরু করে। রাতের বেলা ফ্লেক্সি, ফাদার আর গ্রামের সকলেই শিবমের গ্রামে হাজির হয়। যেহেতু ফাতেমা তার বাবার মৃত্যুর পরে এই গ্রামে থেকে যায়, সেহেতু গ্রামের লোকেরা এই বিষয় নিয়ে নানা ধরনের কথা তোলে। ফাতেমা সোজাসুজি বলে, আমি ইয়োকোপুরামে ফিরে আসতে চাই না। পাশ থেকে ফাতেমার ফুপি বলে ওঠে, একজন অবিবাহিত মহিলা আর একজন অবিবাহিত পুরুষ কি করে এক বাড়িতে থাকতে পারে? এসব তো আমরা মেনে নেব না। আসলে এসব কথা বলেই তো ফাতেমাকে দুর্বল করা তাদের আসল পয়েন্ট। এত মানুষের এত কথা শুনে শিবম ফাতেমাকে আপাতত তার ভাইয়ের সাথে ফিরে যেতে বলে। আর কোনো উপায় না পেয়ে ফাতেমা বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পর ফাতেমাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না, যার ফলে সে স্কুলে যেতে পারে না আর শিবমের সাথেও দেখা করতে পারে না। এক পর্যায়ে ফাতেমা আর শিবম সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করে ফেলবে। রাতের বেলা অট্রাকে শিবম বলে, ফাতেমার আসার কথা 7টার সময়, আর এখন 9টা বেজে গিয়েছে। ও আসলো না, কোনো সমস্যা হয়নি তো? বাড়িতে দেখা যায় ফাতেমা সুন্দর করে সেজেছে, এরপর চিঠি লেখা শুরু করেছে। তখন ফ্লেক্সি এসে বলে, তুমি কি করছো? আমি কিন্তু তোমার ভাই, আমাকে জানানোর প্রয়োজন মনে করো না তুমি? ফাতেমা বলে, কিসের ভাই? ভাই হলে কি নিজ হাতে তুমি তোমার বাবাকে মারতে পারতে? বাবা মৃত্যুর আগে আমাকে সব বলেছে। ফ্লেক্সি বলে, যা বলেছে বলেছে, কিন্তু তোমার দায়িত্ব এখন থেকে আমার ওপর। আমার কথা মতোই তোমাকে চলতে হবে। ফাতেমা বলে, আমি শিবমের স্ত্রী, আমার উপর তার অধিকার রয়েছে। এই এক কথায় দু কথায় দুই ভাই বোনের মধ্যে মারামারি লেগে যায়। ফাতেমা কোনো মতে বাড়ি থেকে পালিয়ে যায়। এই খবর কাটরার কাছে পৌঁছে যায়। কাটরার শিবমকে নিয়ে ফাতেমাকে খুঁজতে গভীর জঙ্গলে চলে যায়। সামনে ফ্লেক্সি, রাজা সাহেব আরো কয়েকজন রয়েছে। শিবম জিজ্ঞেস করে, ফাতেমা কোথায়? ফ্লেক্সি বলে, আমার বোনকে তুই তোদের গ্রামে নিয়ে যাবি, সংসার করবি, ধর্মান্তর হবি, সুখে শান্তিতে থাকবি, আর আমি এখানে বসে জ্বলে পুড়ে মরবো? না না, তা তো হবে না। এই বলেই শিবমকে মারতে শুরু করে। শিবম পাল্টা মেরে তাদের কাত করে ফেলে। কাঠটা কিছু বলতে গেলে শিবম বলে, তুই দূরে থাক, আমি দেখছি ব্যাপারটা। তবে ফ্লেক্সি একভাবে শিবমের দিকে তাকিয়ে থাকে। বোঝা যায় দুধ কলা দিয়ে কালসা পোষা হয়েছে। আসলে ফাতেমাকে বিয়ে করার জন্য কাঠটা এই প্ল্যান খাটিয়েছে। নিমিষেই বন্ধুত্বের রূপ বেরিয়ে আসে। শিবম বলে, তুই একবার এই বিষয়টা আমাকে বলে দেখতেও পারতি। কাঠরা বলে, তুই বেঁচে থাকলে কখনোই ফাতেমা আমাকে বিয়ে করতে রাজি হতো না, তাই তোর মরে যাওয়াই ভালো। এরপর সকলে মিলে স্নান কুণ্ডে শিবমকে পানির মধ্যে চেপে ধরে থাকে। শিবমের মৃত্যু হয়। লাশ নিয়ে ফ্লেক্সি ঘন জঙ্গলে চলে যায়। পেছনে ফাতেমা বড় একটা কাঠের টুকরো দিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করে, এরপর পালিয়ে যায়। কিন্তু তার ভাই তাকে ধরে ফেলে পানিতে চুবিয়ে মেরে ফেলে। দুই প্রেমিকের লাশ সেই ছোট্ট ঘরে দাফন করে ফেলে। যে তথ্য এখনো অনেকের অজানা, কিন্তু তাদের আত্মা তো এখনো মুক্তি পায়নি। তাই আজও প্রতিশোধ নিতে আত্মা বারবার ফিরে আসে। এসব কথা শুনে পুলিশদের মন খারাপ হয়ে যায়। সেই রাতেই তান্ত্রিকরা ফাতেমা আর শুভমের আত্মার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এরপরও ফাতেমা আর শিবম ফ্লেক্সির উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। কাটরা নিজের করা ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চায়। আত্মারা কাটরাকে ক্ষমা করে দিয়ে শেষমেশ ফ্লেক্সিকে মেরে ফেলে। গ্রামে ফাতেমা আর শিবমের উদ্দেশ্যে দুটি মূর্তি প্রতিষ্ঠিত হয়। চার্চের ফাদারও এখন ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো বিরোধিতা করে না। গ্রামের সকলেই এখন মিলেমিশে থাকে। আর আজকের মুভি এইখানেই সমাপ্ত হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ কমেন্ট না করলে আপনার বিয়ের রাতেও কিন্তু এমন হামলা হতে পারে। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।